आज क्लास 10 অর্গানিক কেমিস্ট্রি তোমার 5 নম্বর ভিডিও। আজকে তোমরা আলোচনা করব পলিমার, তারপর হচ্ছে ইথানল, তারপর অ্যাসিটিক অ্যাসিড, এদের বিভিন্ন কেমিক্যাল প্রপার্টি সেগুলো নিয়ে। পলিমার বলতে কি বোঝায়? পলি কথাটার মানে হচ্ছে অনেক, তাহলে পলিমার মানে হচ্ছে অনেকগুলো মনোমার একক যখন বারবার রিপিট হয়ে হয়ে বড় একটা যৌগ তৈরি করে তখন তাকে বলা হচ্ছে পলিমার। অর্থাৎ ধরো ইথিলিন C2H4 হচ্ছে ইথিলিনের ফর্মুলা, তাহলে CH2 ডবল বন্ড, যদি স্ট্রাকচার করি CH2 ডবল বন্ড CH2। এবার অনেকগুলো ইথিলিন যখন যুক্ত হবে, অনেকগুলো ইথিলিন যুক্ত হয়ে যে বড় যৌগটা তৈরি হয় সেটা কীভাবে লেখা হয়? হোল N। যে বড় যৌগটা তৈরি হবে তাকে বলা হচ্ছে তোমার পলিথিন। তাহলে এইটা হচ্ছে পলিথিনের ফর্মুলা, আর পলিথিনের মনোমার কি? ইথিলিন। তাহলে অনেকগুলো মনোমার একক যখন পরপর যুক্ত হয়ে বড় একটা যৌগ তৈরি করবে তখন তাকে বলা হচ্ছে পলিমার। পলি মানে হচ্ছে অনেক। এবার এই যে পলিমার তৈরি হয় সেটা তৈরি হওয়ার পদ্ধতি আছে, দু রকম মেন পদ্ধতিতে পলিমার তৈরি হয়। একটা হচ্ছে কনডেনসেশন পলিমার, একটা হচ্ছে অ্যাডিশন পলিমার। অ্যাডিশন পলিমার বা জুতো পলিমার মানে কী হয়, তৈরি হচ্ছে সেই পদ্ধতি, তৈরি হওয়ার পদ্ধতি অনুযায়ী অ্যাডিশন পলিমার। এবার এই যে পলিথিনটা তৈরি হয়েছে এটা হচ্ছে তোমার অ্যাডিশন পলিমার। আবার পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড। ভিনাইল কথাটা কেন? স্ট্রাকচারটা করি CH2 ডবল বন্ড CH, এইটা হচ্ছে ভিনাইল যৌগ, এর সাথে ক্লোরিন থাকলে তাকে বলা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এবার অনেকগুলো ভিনাইল ক্লোরাইড যখন যুক্ত হয়ে বড় যৌগ তৈরি করে তখন তাকে বলা, এর নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড, তখন তাকে বলা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। তাহলে এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এবার অনেকগুলো ভিনাইল ক্লোরাইড পরপর যুক্ত হয়ে বড় যৌগ তৈরি করলে তখন তাকে বলা হচ্ছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। বড় যৌগটা যখন হবে, বড় যৌগটা যদি স্ট্রাকচার করি তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH, তার হোল N, তার সাথে Clটা যুক্ত আছে, এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি স্ট্রাকচার। তারপরে এগুলো সব হচ্ছে অ্যাডিশন পলিমার, মানে এখানে কোনো কিছু মানে জল বেরোনোর মাধ্যমে যদি কোনো যৌগ তৈরি হয় তখন তাকে বলা কনডেনসেশন পলিমার। আর জাস্ট যৌগগুলো যুক্ত হয়ে বড় যৌগ তৈরি হলে তখন তাকে বলা হচ্ছে অ্যাডিশন পলিমার। তাহলে এখানে তোমাদের বইয়ের সিলেবাস যেটা আছে সেটা হচ্ছে পলিথিন, পলিভিনাইল ক্লোরাইড আর পলিটেট্রাফ্লোরোইথিলিন। তাহলে টেট্রাফ্লোরোইথিলিন PTFE, পলিটেট্রাফ্লোরোইথিলিন। তাহলে এটার ফর্মুলা হচ্ছে CF2 ডবল বন্ড CF2, এটা হচ্ছে টেট্রাফ্লোরো, 4টে ফ্লোরিন ইথিলিন। এবার পলি কথাটা কখন আসে? সিঙ্গেল বন্ড CF2, যখন এরকম N সংখ্যক যুক্ত হবে তখন পলিটেট্রাফ্লোরোইথিলিন। এবার দেখো এটার নাম আমরা কি জানি? CH2 ডবল বন্ড CH2 হচ্ছে ইথিলিন। তাহলে এখানে হাইড্রোজেনের জায়গায় ফ্লোরিন এসছে, কটা ফ্লোরিন? দুটো 4টে ফ্লোরিন। তাহলে 4টে হয়ে যাওয়ার জন্য কি বলছে? টেট্রা, 4টে জন্য টেট্রা ফ্লোরো, ফ্লোরিন বলে ফ্লোরো, আর ইথিলিন কেন? দুটো কার্বন, সেজন্য ইথিলিন। এবার পলি কথাটা কখন হলো? অনেকগুলো এই টেট্রাফ্লোরো ইথিলিন যখন অনেকগুলো যুক্ত হবে তখন নাম হচ্ছে পলিটেট্রাফ্লোরো ইথিলিন। এবার এই তোমার এদের ব্যবহার, তোমার ইথিলিনের পলিথিনের ব্যবহার সেটা আমরা সবাই জানি। পিভিসি তোমার পাইপ টাইপে ব্যবহার করা হয়, পলিটেট্রাফ্লোরো ইথিলিন ননস্টিক ফ্রাই প্যানে যে কোটিংয়ে সেক্ষেত্রে পলিটেট্রাফ্লোরো ইথিলিন ব্যবহার করা হয়। এবার এই যে পলিমার, অ্যাডিশন পলিমার, আর একটা পলিমার কি আছে তৈরি হওয়ার পদ্ধতি অনুযায়ী, সেটা হচ্ছে কনডেনসেশন পলিমার। কনডেনসেশন পলিমার বাংলায় বলা হয় সংঘনন পলিমার। এবার এই কনডেনসেশন পলিমার হচ্ছে যে পলিমার, মানে যখন মনোমার ইউনিটগুলো পরপর যুক্ত হয়ে পলিথিন তৈরি হচ্ছে, পলিমার তৈরি হচ্ছে, মনোমার ইউনিটগুলো যুক্ত হয়ে যখন পলিমার তৈরি করছে কিন্তু জল নির্গমনের মাধ্যমে যখন পলিমারটা তৈরি হয় তখন সেটা বলে কনডেনসেশন পলিমার। তাহলে একটা উদাহরণ বলছি যেখানে জল নির্গমনের মাধ্যমে তোমার পলিমারটা তৈরি হয়, সেটা উদাহরণ বলছি। ধরো নাইলন 6 এর মনোমার দুটো হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড আর একটা হচ্ছে হেক্সামিথাইল ডাইঅ্যামিন। এটা হচ্ছে নাইলন 6 এর মনোমার। এবার অ্যাডিপিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে COOH CH2 হোল 4 COOH।
আর হেক্সামিথাইল ডায়ামিন এর ফর্মুলা হচ্ছে NH2 সিঙ্গেল বন্ড CH2 হোল 6 NH2 হেক্সামিথাইল ডায়ামিন। এইবার আমি জাস্ট দুটো দেখাচ্ছি, এটা একটা, এগুলো অনেকগুলো যুক্ত হয়ে পলিমারটা তৈরি হয়, এই নাইলন 66টা তৈরি হয়। আমি জাস্ট দুটো দেখাচ্ছি যে কী হয়, জলটা বেরিয়ে যাচ্ছে। এই যে OH আর এখানকার একটা H, এই আমি এইচটাকে এইভাবে দেখাচ্ছি, তাহলে OH আর H মিলে জল বেরিয়ে গেল, দিয়ে দেখো নাইলন 66টা তৈরি হবে। CH2 বন্ড O NH CH2 হোল 6 NH2। এবার এরকম অনেক মনোমার এরকম যুক্ত হয়ে এই পলিমারটা তৈরি হবে। জাস্ট আমি দুটো দেখালাম। তাহলে এখানে দেখানোর উদ্দেশ্য যে জল নির্গমনের মাধ্যমে এটা তৈরি হলো, সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি কনডেনসেশন পলিমার। এবার তোমাদের বইয়ে যেটা সিলেবাস যেটা আছে সেটা হচ্ছে পলিমার যে বিয়োজিত হয় কি হয় না তার অনুযায়ী ভাগ। যদি সেটা যদি বিয়োজিত হয়, তো দীর্ঘদিন ব্যবহারের পরে যদি নষ্ট হয়ে যায় বা কিছুদিন পর যদি নষ্ট হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার। বায়োডিগ্রেডেবল পলিমার, বায়োডিগ্রেডেবল অর্থাৎ মানে প্রকৃতিতে রেখে দিলে এটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ প্রকৃতিতে কিছুদিন পর এটা নষ্ট হয়ে যায়। বায়োডিগ্রেডেবল বাংলা কথা কি, জৈব ভঙ্গুর পলিমার। জৈব ভঙ্গুর পলিমার অর্থাৎ কথাতেই বুঝতে পারছো নামেতেই যে জিনিসটা নষ্ট হয়ে যাবে। ভঙ্গুর মানে কি, নষ্ট হয়ে যাবে। এর উদাহরণ কী আছে, তোমার উদাহরণ হবে সেলুলোজ, তোমার হচ্ছে স্টার্চ, প্রোটিন। প্রোটিনের মনোমার কি, অ্যামাইনো অ্যাসিড। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে তৈরি হয় প্রোটিন। প্রোটিনের স্ট্রাকচার আছে, সেগুলো সব এখানে বলছি না। স্টার্চের স্ট্রাকচার আছে, তোমার হচ্ছে সেলুলোজের স্ট্রাকচার আছে। তাই সেলুলোজ, প্রোটিন, স্টার্চ এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে প্রাপ্ত জৈব বিশ্লেষ্য পলিমার, প্রাকৃতিকভাবে প্রাপ্ত জৈব ভঙ্গুর পলিমার। আর কৃত্রিমভাবে তৈরি কিন্তু জৈব ভঙ্গুর। সাধারণত কৃত্রিমভাবে যেগুলো তৈরি হয়, অর্থাৎ PVC, পলিভিনাইল ক্লোরাইড বলো, পলিটেট্রাফ্লোরোইথিলিন বলো, বা তোমার পলিথিন বলো, সেগুলো কৃত্রিমভাবে তৈরি, সেগুলো কিন্তু জৈব অভঙ্গুর, অর্থাৎ যেগুলো ভাঙবে না, সেগুলো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল, অর্থাৎ যেগুলো দীর্ঘদিন রেখে দিলেও কোনো নষ্ট হবে না। সেজন্য প্রকৃতির ক্ষেত্রে পলিথিন কিন্তু বা PVC এগুলো কিন্তু ক্ষতিকর। কিন্তু বায়োডিগ্রেডেবলের ক্ষেত্রে কি, এগুলো সাধারণত নষ্ট হয়ে যায়। বা কৃত্রিমভাবে তৈরি বায়োডিগ্রেডেবলের উদাহরণ হচ্ছে, তোমার অনেক উদাহরণ আছে, নাইলন 6, নাইলন 2, উদাহরণ আছে বায়োপল। এগুলো হচ্ছে কৃত্রিমভাবে প্রাপ্ত জৈব ভঙ্গুর পলিমার। তাহলে খেয়াল রাখতে হবে পরীক্ষায় যদি কোশ্চেন পড়ে যে কৃত্রিমভাবে প্রাপ্ত জৈব ভঙ্গুর, সাধারণত আমরা PVC বা এগুলো যেগুলো জানি সেগুলো হচ্ছে কৃত্রিমভাবে প্রাপ্ত, কিন্তু নন বায়োডিগ্রেডেবল, অর্থাৎ সেগুলো নষ্ট হবে না। তাহলে এগুলো হচ্ছে পলিমারের ব্যাপার গেল। হলো ইথানল বা ইথাইল অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টি। ইথানল C2H5OH কেমিক্যাল প্রপার্টি বলতে কী বোঝায়, তার রাসায়নিক বিক্রিয়া। এই যে এইচটা আছে, এই এইচটা যেহেতু অক্সিজেনের সাথে কানেক্টেড আছে, অক্সিজেনের মাধ্যমে কানেক্টেড আছে আর কি, তাহলে এইচটা সহজে কিন্তু নির্গত হতে পারবে, কারণ অক্সিজেনটা কি ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট। সেজন্য এর কী প্রপার্টি আছে, অ্যাসিডিক প্রপার্টি আছে। তাহলে অ্যাসিডিক প্রপার্টি একটা উদাহরণ, তোমার কোনো একটা মেটালের সাথে বিক্রিয়া করছে, ধরো অ্যাক্টিভ কোনো মেটাল, সোডিয়াম একটা অ্যাক্টিভ মেটালের সাথে বিক্রিয়া করলে তোমার এই হাইড্রোজেনটা বেরিয়ে গেল। তাহলে হাইড্রোজেনটা বেরিয়ে গেল মানে কী প্রপার্টি দেখালো, অ্যাসিডিক প্রপার্টি দেখালো। আবার তোমার ইথানলে তোমার যদি কনসেন্ট্রেটেড H2SO4 বা গাঢ় H2SO4 যোগ করা হয়, গাঢ় H2SO4 হচ্ছে নিরোধক পদার্থ বা ডিহাইড্রেটিং এজেন্ট। এই নিরোধক পদার্থ দিলে কোনো যৌগ থেকে জল নির্গত করবে, তাহলে এখান থেকে জল নির্গমন করবে, তাহলে কি তৈরি হবে, ইথিলিন তৈরি হবে, CH2 বা C2H4। স্ট্রাকচার আকারেও মানে স্ট্রাকচার করে করতে পারবো, C2H4 লিখলেও অসুবিধা কিছু নেই। আবার এখানে তোমার অ্যালুমিনা বা Al2O3 দিলেও একটু হিট দিতে হবে, এক্ষেত্রেও হিট লাগে, দিলে তোমার এটা তৈরি হয়ে যাবে। আবার এখানে একটা খেয়াল রাখার জিনিস আছে, যদি ইথানলটা এক্সেস দিয়ে দিল, এটা অতিরিক্ত দিয়ে দিল, এটা অনেকে ভুল হয়, এটা এক্সেস দিয়ে দিল, তাতে তোমার H2SO4 দিয়ে দিল, এক্ষেত্রেও জল নির্গত হবে। এখানে প্রোডাক্ট হবে C2H5O C2H5। এটা একটু খেয়াল রাখতে হবে, ডাইমিথাইল, তাতে এটা যদি এক্সেস থাকে তাহলে এটা হবে, আর নর্মাল যদি H2SO4 এক্সেস থাকে তখন জল নির্গমনের মাধ্যমে এই প্রোডাক্টটা হবে। এটা হচ্ছে ইথানলের কেমিক্যাল প্রপার্টি। ভিনিগার বা অ্যাসিডিক অ্যাসিড, CH3COOH, অ্যাসিডিক অ্যাসিডের কেমিক্যাল প্রপার্টি।
অ্যাসিডিক অ্যাসিডেও দেখো এই যে এইচটা আছে, সেই জন্য এ কিন্তু অ্যাসিডিক ধর্ম দেখাবে, বা নামে তো বুঝতে পারছি অ্যাসিডিক অ্যাসিড, তাহলে এইচ প্লাস তো নির্গত করবি। তাহলে অ্যাসিডিক অ্যাসিডের সাথে যদি কোনো তোমার বেস ধরো NaOH বিক্রিয়া করানো হলো, তাহলে কী হবে, তাহলে অ্যাসিডের সাথে বেসের বিক্রিয়া সবসময় কী হয়, লবণ আর জল। লবণ মানে এই যে এইচটা চলে যাবে, তো এইচের জায়গায় Na বসবে, আর OH আর এইচ মিলে জল হয়ে যাবে, মানে CH3 C ডবল বন্ড ONA প্লাস হচ্ছে H2, এর নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম আর অ্যাসিটেট কেন, এই যে অ্যাসিডিক অ্যাসিড যদি হাইড্রোজেনটা ছেড়ে যেটা তৈরি করবে সেটা বলে অ্যাসিটেট, তাহলে এর নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। এই সল্টটা তৈরি হলো আর ওয়াটার তৈরি হয়ে গেল। সোডিয়াম বাইকার্বনেট, যে কোনো বাইকার্বনেট লবণের সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া হয়, একটা জিনিস মাথায় রাখবে, সবসময় কার্বন ডাইঅক্সাইডের জল এই দুটো জিনিস নির্গত হবে আর লবণ তো তৈরি হবে। তাহলে ধরো অ্যাসিডিক অ্যাসিড তার সাথে সোডিয়াম বাইকার্বনেট মানে NaHCO3, তাহলে কি হয় প্রোডাক্ট CH3C ডবল N, এটা একটা সল্ট হলো, প্লাস তোমার CO2 প্লাস ওয়াটার। আর যে কোনো বাইকার্বনেট লবণের সাথে যদি কোনো অ্যাসিডের বিক্রিয়া হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইডের জল এইগুলো যদি সবসময় তৈরি হবে। এরপরে বিক্রিয়া হচ্ছে এস্টারিফিকেশন। এস্টারিফিকেশন বিক্রিয়া অর্থাৎ যে বিক্রিয়ার মাধ্যমে এস্টার উৎপন্ন হয় তাকে বলা হয় এস্টারিফিকেশন বিক্রিয়া। ধরো অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিডের সাথে ইথানল বা যে কোনো একটা অ্যালকোহল, মিথানল হতে পারে, ইথানল হতে পারে, প্রোপানল হতে পারে, এটা যদি অ্যাসিডিক অ্যাসিডের সাথে হবে তার না, ফর্মিক অ্যাসিডের সাথে হতে পারে, প্রোপানয়িক অ্যাসিডের সাথে হতে পারে। যাই হোক, এটা অ্যাসিডিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, সেটা অ্যাসিডিক অ্যাসিড বিক্রিয়া করছে, এর সাথে ধরো ইথানল, তার সাথে কনসেন্ট্রেটেড H2SO4 আর এটা হিট দিতে হবে, তৈরি হবে CH3C ডবল O C2H5 প্লাস ওয়াটার। এবার এটাকে এস্টারিফিকেশন বিক্রিয়া কেন বলা হচ্ছে, এইখানে দেখো এই যে C দুটো O মানে C ডবল O, এই যে গ্রুপটা এটা বলা হয় এস্টার গ্রুপ, এই যে এস্টার তৈরি হওয়ার জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় এস্টারিফিকেশন বিক্রিয়া। এর নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট। এই প্রোডাক্টটা কেমন তৈরি হয় একটু বলছি। এই প্রোডাক্টটা ধরো অ্যাসিডিক অ্যাসিড আর ইথানল মিশিয়ে দিয়েছে টেস্ট টিউবে, তাতে একটু ভালো H2SO4 দেওয়া হয়েছে। সেই টেস্ট টিউবটা কিন্তু ডাইরেক্ট আগুনে হিট করলে হবে না, হিট করতে হবে ওয়াটার বাথে। ওয়াটার বাথটা কেমন, ধরো বুনসেন বানার আছে, ওয়াটার বাথ আলাদা আছে, এমনি ব্যবহার সবসময় ওয়াটার বাথ থাকে না, এটা কীভাবে তৈরি করে নিতে হয়, ট্রাইপড স্ট্যান্ড, ট্রাইপড স্ট্যান্ডের উপর তার জালি, তার উপর হচ্ছে বিকার দিয়ে, তোমার বিকারের ভিতরে তোমার হচ্ছে টেস্ট টিউবটা দিয়ে, বিকারে জল থাকবে, টেস্ট হিট হবে, জলের মধ্যে টেস্ট টিউবটা দিতে হবে। টেস্ট টিউবটা পুরো ডুবিয়ে দিতে হবে না, অর্ধেক একটু বেশি ডুবাতে হবে, টেস্ট টিউবটা অর্ধেক একটু বেশি ডুবিয়ে দিতে হবে, দিয়ে তোমার হচ্ছে ইথাইল অ্যাসিটেট বা এস্টার তৈরি হয়ে যাবে। এগুলো হচ্ছে তোমার অ্যাসিডিক অ্যাসিডের রিঅ্যাকশন। আর অ্যাসিডিক অ্যাসিডের ব্যবহার তো আমরা জানি, ভিনিগার বা রান্নার কাজে ব্যবহার হয়, আর এই বিভিন্ন প্রোডাক্ট তৈরিতে অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার হয়। ডিনেচার স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট বলতে কি বোঝায়, ধরো 95.6% ইথাইল অ্যালকোহল আর 4.4% জলের মিশ্রণকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট। এবার এই রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য এর সাথে 10% তোমার মিথানল, তারপর পিরিডিন, রাবার নির্যাস এগুলো মেশানো হয়, সেই যে মিশ্রণটা পাওয়া যায় তাকে বলা হয় ডিনেচার স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট। এটা কি কাজে ব্যবহৃত হয়, এটা খুবই পরীক্ষায় কোশ্চেন পড়ে যে ডিনেচার স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট বার্নিশ করার জন্য খুব ব্যবহার হয়, বার্নিশ করার কাজে ব্যবহার হয়।